আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করতে চাই আমাদের হিসাব বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় নগদান বই নামের যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 5-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের টাইপ 5-এর নাম আমরা দিয়েছি গাণিতিক সমস্যাবলী, অর্থাৎ এই অধ্যায়ে এই টাইপে আমরা আসলে অষ্টম অধ্যায় থেকে গাণিতিক যে সকল বহু নির্বাচনী প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবে ইনশাআল্লাহ। এবং এই টাইপ 5-এ আমরা আমাদের এই সিরিয়ালের 56 নম্বর সিরিয়াল থেকে 80 নম্বর সিরিয়াল পর্যন্ত যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা একদম প্রথম একটা প্রশ্ন চলে যাই। 56 ও 57 নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নটা থেকে। দেখো আমাদের সামনে একটা নগদান বইয়ের একটা ছক করা আছে, তাই না? আমরা সবাই দেখতেছি আমাদের সামনে একটা নগদান বইয়ের ছক করা আছে। ভালো কথা। এখানে দেখো নগদ টাকা ব্যাংক টাকা, নগদ টাকা ব্যাংক টাকা। তো নগদ টাকা ব্যাংক টাকা দেখে আমি এটা বুঝতে পারছি যে এই জায়গায় যেই নগদান বইয়ের ছকটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে একটা দুঘরা নগদান বই। এখানে যেই ছকটা দেওয়া রয়েছে সেটা কয় ঘরা নগদান বই? এটা হচ্ছে দুঘরা নগদান বই, তাই না? আচ্ছা, তাহলে এই দুঘরা নগদান বইয়ে আমরা যদি একটু চেক করে দেখি, দেখো এখানে আমার ব্যালেন্স দেওয়া আছে একটা, তাই না? ব্যালেন্স বিডি দেওয়া আছে এই পাশে 3000 টাকা, ওই পাশে ব্যালেন্স বিডি সি দেওয়া আছে 5000 টাকা। তার মানে ওটা ব্যাংক জমার ক্রেডিট ব্যালেন্স 5000 আর এটা নগদ জমা হচ্ছে 3000। বিক্রয় হিসাব বলে এখানে আমাকে বলে দিছে হচ্ছে তোমার 5000 টাকা, এখানে টাকা দেয়নি, একটা কোশ্চেন মার্ক দিয়ে রাখছে। আচ্ছা, এরপরে ক্রয় হিসাব দেওয়া, তারপরে ব্যালেন্স সিডি দেওয়া আছে, ব্যালেন্স বিডি, আচ্ছা ওই পাশিয়া দেওয়া আছে। ওকে, তাহলে আমার প্রথম কাজ, আমি আসলে ছকের ভিতরে যে দুইটা কোশ্চেন মার্ক আছে এই দুইটা কোশ্চেন মার্কে কি বসতে পারে ওইটা আমরা আগে করে ফেলি, দেন পরেরটা আমরা পরে দেখব রিকোয়ারমেন্টে কি চাইছে। দেখো ব্যাংক হিসাবের ঘরে এখানে আমার শুধুমাত্র ব্যালেন্স সিডি আছে 3150 আর এখানে দেওয়া আছে 5150। তার মানে আমি যদি এই ঘরটার মধ্যে 2000 টাকা লিখে দেই 1 2 3, তাহলে কিন্তু যোগফলে এখানে 5150 হয়ে যায়, তাই না? তাহলে এতটুকু আমরা করে দিলাম। আবার এই জায়গায় দেখো দেওয়া আছে হচ্ছে তোমার 3000, কিন্তু এই জায়গায় দেওয়া আছে কত টাকা? 8000 টাকা। তার মানে এই ঘরটার দিকে যদি তাকাই, এখানে যদি আমি 5000 টাকা লিখে দেই তাহলেও কিন্তু আমার ঘটনা অনেকখানি সমাধান হয়ে যায়। আমি কিন্তু প্রশ্ন এখনো পড়ি নাই, আমার কাছে প্রশ্নে কি চাইছে সেটাও আমি জানি না। আমি জাস্ট দেখলাম দুইটা জায়গায় দুইটা কোশ্চেন মার্ক আছে, আমি ওই দুইটা কোশ্চেন মার্কটা ফিল আপ করে দিলাম। ভালো কথা, দুইটা কোশ্চেন মার্ক আমি ফিল আপ করে দিছি। এখন আমি যখন ব্যালেন্স সিডি বের করতে যাচ্ছি, ব্যালেন্স সিডিতে আছে ওই জায়গায় 5000 ব্যাংকের ঘরে যা। আচ্ছা, এখন আমাকে কি বলছে দেখো 56 নম্বর প্রশ্নে বলেছে মে 31 নগদানের কালামের ডেবিট উদ্ধৃতের পরিমাণ কত? 31শে ডিসেম্বর তারিখে নগদানের কালামে আমার ব্যাংক নগদান হিসাবের ডেবিট উদ্ধৃতের পরিমাণ কত? সোজা কথা হচ্ছে ভাইয়া আমার নগদানের ব্যালেন্স কত বের হয়েছে, আমার নগদান হিসাবের ব্যালেন্স কত বের হয়েছে। দেখো তুমি এই যে যেটা ব্যালেন্স সিডি এটাই কিন্তু আমার উদ্ধৃত। তার মানে দেখো ভাইয়া আমি নগদ টাকা পাইছি কত? নগদ টাকা বছরের শুরুতে ছিল 3000 টাকা, 5 তারিখে পণ্য বিক্রি করছি, পাইছি হচ্ছে 5000 টাকা। তাইলে এই মে মাসের টোটাল আমি নগদ টাকা পাইছি 8000 টাকা, এবং মে মাসের 7 তারিখে আমি পণ্য ক্রয় করছিলাম 3000 টাকা দিয়ে। তার মানে ওই মাসে মে মাসে আমি টোটাল নগদ পাইছি 8000 টাকা। এই নগদ 8000 টাকার মধ্যে আমি খরচ করে ফেলছি আবার 3000 টাকা। তাহলে এখন আমার কাছে নগদ কত আছে? 5000 টাকা। তো আমার কাছে এটাই জানতে চাইছে নগদানের কালামের ডেবিট উদ্ধৃত, না বলে বলতে পারতো নগদান হিসাবের বা নগদান বইয়ের জের কত টাকা, এটাও জানতে চাইতে পারতো। তাহলে উত্তরটা কত ভাইয়া? উত্তরটা হচ্ছে আমাদের জন্য 5000 টাকা, খ 5000 টাকা। ওকে, এর পরের প্রশ্নটা একটু আমরা দেখবো। এর পরের প্রশ্নে বলেছে মে 5 বিক্রয় হিসাবে দেনাদারের চেকের পরিমাণ কত? আচ্ছা, 5 তারিখের কাহিনী কি ছিল? ও আচ্ছা, এই যে 5 তারিখের কাহিনী, এই জায়গা আমরা কিছুক্ষণ আগেই বের করছিলাম 2000 টাকা, তাই না? এই কিছুক্ষণ আগে এখানে আমি বের করছিলাম কত টাকা? 2000 টাকা। তাহলে 57 নম্বর প্রশ্নের উত্তর কত হবে? 56 নম্বর, সরি বারবার 56 মুখে আসে, 57 নম্বর বিক্রয় হিসাবে চেকের পরিমাণ কত? 2000 টাকা। কারণ চেকে যেই টাকাটা আমি পাই ওই টাকাটাই কিন্তু আমি
আমার ব্যাংকের হিসাবে লিখি, ব্যাংকের টাকার ঘরে লিখি। আমি যেই টাকাটুকু পাই ওইটাই কিন্তু আমি ব্যাংকের ঘরে লিখে দিই, তাই না? তাহলে ওইটাই আমরা লিখছি। আচ্ছা, আরেকটা এমসিকিউ আছে, ম্যাথের এমসিকিউ তো একটু বড় বড় হবে আর কি। 58, 59, 60 তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে এই জায়গা থেকে। কি বলা আছে আমরা একটু দেখি। বলা আছে 2024 সালের জানুয়ারি মাসের 15 তারিখে পৃত্তিকা 7,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে একজন পাওনাদারকে 6,500 টাকার চেক প্রদান করে। তার মানে খেয়াল করে দেখো ভাই, পাইতো কত টাকা? পাইতো হচ্ছে 7,000 টাকা, দিছে কত টাকা? 6,500 টাকা। তাহলে দেয় নাই কত টাকা? 500 টাকা। তাহলে যেহেতু সে টাকা পরিশোধ করছে তার মানে সে বাট্টা পাইছে, এবং বাট্টা পাইলে সেটা প্রাপ্ত বাট্টা, বাট্টা পাইলে সেটা প্রাপ্ত বাট্টা। আচ্ছা, উক্ত লেনদেনটি কোন নগদান বইতে অন্তর্ভুক্ত হবে? উক্ত লেনদেনটি 3 ঘরা নগদান বইতে অন্তর্ভুক্ত হবে। কেন ভাইয়া? একটু খেয়াল করে দেখো, আমার 1 ঘরা নগদান বইতে, 1 ঘরা নগদান বই, 1 ঘরা নগদান বইতে আসে কি? শুধুমাত্র আসে হচ্ছে নগদ লেনদেনগুলো। এই শুধুমাত্র আসে কি? আসে হচ্ছে নগদ লেনদেন। 2 ঘরা নগদান বইতে কি আসে ভাইয়া? এই 2 ঘরা নগদান বই, 2 ঘরা নগদান বইতে কি আসে? নগদ টাকাও আসে, সাথে ব্যাংকের টাকাও কিন্তু আসে। এই নগদ টাকাও আসে, সাথে কোন টাকা আসে? সাথে ব্যাংকের টাকাও কিন্তু আসে। এরপর হচ্ছে আমার 3 ঘরা নগদান বই, 3 ঘরা নগদান বই। 3 ঘরা নগদান বইতে কি আসে ভাইয়া? এই 3 ঘরা নগদান বইতে নগদ আসে, ব্যাংক আসে, বাট্টাও আসে, তাই না? তাহলে এইখানে আমাকে বলে দিছে যে আমি 7,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা দিছি, তার মানে এই জায়গায় 500 টাকা একটা বাট্টার কাহিনী আছে। তো যেই সকল লেনদেনে দেনা পাওনা নিষ্পত্তির সময় বাট্টার কোনো কাহিনী থাকবে ওইটাই লিপিবদ্ধ করা হবে কোথায়? 3 ঘরা নগদান বইতে। তাহলে 58 উত্তর কি? 58 উত্তর হচ্ছে গ। আচ্ছা, উদ্দীপকের মধ্যে উদ্দীপকে কি ঘটনা ঘটছে? 7,000 টাকা দেনার পূর্ণ নিষ্পত্তিতে 6,500 টাকা প্রদান। তাহলে 6,500 টাকা ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে, না সরি আমি কি দিছি? চেক দিছি। হ্যাঁ, চেক প্রদান করছে। তাহলে 6,500 টাকা আমি ক্রেডিট দিকে ব্যাংকের কালামে লিখবো। ক্রেডিট দিক মানে কি? প্রদানের পাশ। আমাদের নগদান বই 2টা পাশ থাকে, একটা ডেবিট পাশ, একটা প্রদান ক্রেডিট পাশ। ডেবিট পাশ মানে হচ্ছে আমি টাকা পেয়েছি, এই লেনদেনগুলো আমরা লিখবো ডেবিট পাশে। ক্রেডিট পাশ মানে আমি টাকা দিয়ে দিয়েছি, এই লেনদেনগুলো আমরা লিখবো ডেবিট পাশে, তাই না? সরি, ক্রেডিট পাশে। তাহলে আমি যেহেতু 6,500 টাকার চেক দিছি, আমার ব্যাংকের টাকা কমে গেছে, তাহলে আমি ব্যাংকের ঘরের ক্রেডিট দিকে টাকাটা লিখে দিব। ভালো কথা। তাহলে এটা আমি লিখে দিলাম ব্যাংকের ঘরের ক্রেডিট দিকে। 500 টাকা ক্রেডিট দিকে বাট্টার কালামে বসবে। হ্যাঁ, কারণ ক্রেডিট দিকে কি? যে ক্রেডিট দিকে ঘর থাকে হচ্ছে টাকা প্রদানের এবং প্রাপ্ত বাট্টার, প্রাপ্ত বাট্টার ঘরটা ক্রেডিট দিকে থাকে, তাহলে ক্রেডিট দিকে বসবে। তাহলে এই 500 টাকা আমাদের ক্রেডিট কালামে বসবে। এই পর্যন্ত ঠিক আছে। 7,000 টাকা শুধু ব্যাংকের কালামে বসবে, এই কথাটা ভুল। তার কারণ আমরা তো দেনাদারকে, মানে আমার কাছে যিনি টাকা পায় পাওনাদার, তাকে তো আমি 7,000 টাকা দেই নাই। তো 7,000 টাকার এখানে একবারে কোনো কাজ নাই। তাহলে আমাদের উত্তর হিসেবে আমরা নিব কি? 1 ও 2। 1 ও 2 কোথায় আছে ভাইয়া? ক নাম্বারে। তাহলে আমাদের প্রশ্নের উত্তর হচ্ছে ক। এরপরে আমাদের আরো একটা প্রশ্ন আছে এই উদ্দীপক সম্পর্কিত। কি বলা আছে? উক্ত লেনদেনের পৃত্তিকার হিসেবে, এই উক্ত লেনদেনে পৃত্তিকার হিসাবে সে কি বাট্টা পাইছে, তাই না? এই সে কি পাইছে? এখানে বাট্টা পাইছে। কারণ তার কাছে টাকা পাইতো কত টাকা ভাইয়া? তার কাছে টাকা পাইতো 7,000, কিন্তু সে টাকা দিছে কত? 6,500। তার মানে সে টাকা দেয় নাই কত টাকা? 500 টাকা সে দেয় নাই। এবং এই যে সে 500 টাকা ছাড় পাইলো, এই ছাড় পাওয়াটাকে আমি বলি প্রাপ্ত বাট্টা। কি বলি? প্রাপ্ত বাট্টা। তাহলে উত্তর হিসাবে কি নিব? 60-এর উত্তর হচ্ছে ক। 60-এর উত্তর কি? 60-এর উত্তর হচ্ছে ক। আচ্ছা, 61 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। বলা আছে 10,000 টাকা পাওয়ার পূর্ণ নিষ্পত্তিতে, পাওয়ার তো না, এখানে মূলত হবে হচ্ছে পাওনার, পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। ভাইয়া আমি টাকা পাইতাম কত? টাকা পেতাম আমি 10,000 টাকা। এখন আমি টাকা পাইছি কত? পাইছি 9,500 টাকা। তাহলে পাই নাই কত? পাই নাই হচ্ছে 500 টাকা। আমি এটা পাই নাই মানে আমাকে ছাড় দিতে হইছে, ছাড় দিয়েছি। আমি ছাড় দিয়েছি মানে আমি বাট্টা দিছি, এটা আমার জন্য
প্রদত্ত বার্তা। এটা আমার জন্য কি প্রদত্ত বার্তা। তাহলে উত্তর কি হবে? এখানে কোন হিসাব ডেবিট হবে? আমি যদি তোমাকে এই পুরো ট্রানজ্যাকশনটার জাবেদা করে দিই, এই ট্রানজ্যাকশনটা যদি জাবেদা তোমাকে করে দেই, তাহলে আমি নগদ টাকা পাইছি, তাহলে নগদান হিসাব ডেবিট কত টাকা? ৯,৫০০ টাকা। নগদান হিসাব ডেবিট কত টাকা? ৯,৫০০ টাকা। আচ্ছা, এরপর আমি কি দিছি ভাই? ৫০০ টাকা আমার ছাড় দিতে হয়েছে, তার মানে প্রদত্ত বার্তা হিসাব ডেবিট কত টাকা? ৫০০ টাকা। আচ্ছা, আমি কারো কাছ থেকে টাকা পাইছি, তাই না? তার মানে দেনাদার আমাকে টাকা দিবে, দেনাদারের পরিমাণ পুরাটাই কমে যাবে। তাহলে দেনাদার হিসাব ক্রেডিট ১ ২ ৩ ৪ ১০,০০০ টাকা। এটা হচ্ছে এটার অ্যাকচুয়াল জাবেদাটা। এইটা হচ্ছে কি এটার অ্যাকচুয়াল জাবেদাটা। তাইলে এখানে দেখো কোন হিসাবগুলো ডেবিট হইতেছে ভাইয়া নগদান হিসাবটা, ডেবিট হইতেছে প্রদত্ত বার্তা হিসাবটা। তাহলে তুমি দেখো তো এই জায়গায় কি কি হিসাব আছে, কি হিসাব আছে একটু খেয়াল করে দেখো। এখানে কোন হিসাব ডেবিট হবে? ও মাশাআল্লাহ, দেনাদার হিসাব ওইখানে আছে। দেনাদার তো ডেবিট হবে, এটা সরি, এখানে ডেবিট হবে কে? নগদান হিসাব ডেবিট হবে এবং প্রদত্ত বার্তা হিসাব ডেবিট হবে। দুইটা জিনিস কি হবে? ডেবিট হবে। তাহলে দুইটার মধ্যে কে আছে? শুধুমাত্র প্রদত্ত বার্তা আছে। তাহলে আমি প্রদত্ত বার্তা লিখলাম। নগদানও ডেবিট হবে, কিন্তু নগদান তো অপশনে নাই। নগদান হিসাবও ডেবিট হবে, কিন্তু নগদান কি আমার অপশনে আছে? নগদান তো অপশনে নাই। তাহলে নগদান হিসাবটা আমরা লিখতেছি না, শুধু আমরা প্রদত্ত বার্তা হিসাবটা লিখবো। ওকে, চলে যাব প্রশ্ন নাম্বার ৬২। ৬২ নাম্বার প্রশ্নে বলেছে মোহন ট্রেডার্সের জুলাই মাসের শেষে নগদ উদ্ধৃত ৩০,০০০ টাকা। মোহন ট্রেডার্সের জুলাই মাসের শেষে নগদ উদ্ধৃত ৩০,০০০ টাকা। মোহন ট্রেডার্স ১০,০০০ টাকা অবশিষ্ট রেখে ব্যাংকে জমা দিল। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, কোনো একটা প্রতিষ্ঠান সে হিসাব করার পরে তার জুলাই মাসের শেষে সে গিয়ে দেখলো কি তার নগদের উদ্ধৃত আছে কত টাকা ভাইয়া? ৩০,০০০ টাকা। নগদের উদ্ধৃত আছে কত? ৩০,০০০ টাকা। এত টাকা তো তার নগদ রাখার দরকার নাই, তাই না? এই জন্য সে কি চিন্তা করলো? 10,০০০ টাকা সে রাখবে তার কাছে নগদে, রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিয়ে দিবে। তাহলে 10,০০০ টাকা সে নগদে রেখে দিল। তাহলে বাকি থাকে কত? বাকি 20,০০০ টাকা সে ব্যাংকে জমা দিয়ে দিল। এই বাকি 20,০০০ টাকা সে কি করে দিল? ব্যাংকে জমা দিয়ে দিল। বাকি 20,০০০ টাকা সে ব্যাংকে জমা দিয়ে দিল, তাই না? ভালো কথা, ব্যাংকে জমা দিয়ে দিছে। এন্ড এই যে সে যে 10,০০০ টাকা ভাইয়া, এই যে সে যে 10,০০০ টাকা তার কাছে রেখে দিল, এই যে 10,০০০ টাকা সে তার কাছে রেখে দিল, এই রেখে দেওয়ার ফলে কি হইতে পারে? ভাইয়া একটু খেয়াল করে দেখো। রেখে দেওয়ার ফলে আমার নগদ উদ্ধৃতের পরিমাণ 20,০০০ টাকা হ্রাস পাইছে, কারণ আমি কি করে দিছি? এই জায়গায় নগদ থেকে 20,০০০ টাকা আমি ব্যাংকে জমা দিয়ে দিছি, তাই না? তাহলে নগদ টাকা আগে যা ছিল তার থেকে 20,০০০ টাকা কমে গেছে। ওকে, এরপরে কি ভাইয়া? আমার এখন নগদ উদ্ধৃত রইল 10,০০০ টাকা। তাহলে উত্তর হচ্ছে 2 ও 3। 2 ও 3 কোথায় আছে ভাইয়া? 2 ও 3 যেখানে আছে সেটাই হচ্ছে কি আমাদের জন্য উত্তর। ওকে, 2 ও 3 ছিল কি গ নাম্বারে, তাহলে গ হচ্ছে এটার জন্য উত্তর। 63 ও 64-র জন্য একটা উদ্দীপক পড়তে হবে। দেখি উদ্দীপকে কি বলা আছে ভাইয়া। উদ্দীপকে আমাদেরকে বলা আছে বিবরণ, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, জের, মানে একটা নগদান আবার নগদান না, মানে দেওয়া আছে কোনো রকম একটা কিছু দিয়ে রাখছে তারা। আচ্ছা, কি বলা আছে ভাইয়া এখানে আমাকে বলেছে যে, আচ্ছা আগে একটু ছকটা পুরাটা দেখি। ব্যালেন্স বিডি ছিল, একটা জের ছিল। ব্যালেন্স বিডির কি জের আছে? ডেবিট না ক্রেডিট জের? কিছু বলছে না, শুধুমাত্র বলা হচ্ছে জের বা উদ্ধৃত। শুধুমাত্র বলা হচ্ছে কি জের বা উদ্ধৃত দেওয়া আছে। ওকে, ভালো কথা, জের বা উদ্ধৃত দেওয়া আছে। ব্যালেন্স বিডি, ব্যালেন্সের পর হচ্ছে আমরা পাইলাম জনার নিকট থেকে 25,০০০ টাকা। 25,০০০ টাকা পাওয়ার পরে তারপর হচ্ছে বিক্রয় করলাম আমি আবার 20,০০০ টাকা, তাহলে এখানে বাড়লো 7,০০০। ব্যাংক হিসাবের উদ্ধৃত বা জের দেওয়া আছে হচ্ছে 37,০০০। উত্তোলন হিসাব ক্রেডিট দেওয়া আছে 70,০০০। আচ্ছা, বলছে যে মাস শেষে নগদান হিসাবের উদ্ধৃত কত টাকা। ও, তাহলে এটা উপরে যেই ছকটা দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে নগদান হিসাবের, তাই না? এই উপরে যে ছকটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কি নগদান হিসাবের একটা ছক দেওয়া আছে। ভালো কথা, নগদান হিসাবের একটা ছক দেওয়া আছে এখানে। তাহলে এই ব্যালেন্সটা কি নিঃসন্দেহে ডেবিট ব্যালেন্স, কারণ নগদানের কখনো ক্রেডিট ব্যালেন্স হয় না, তাই না? আচ্ছা,
জনা হিসাব যেহেতু ক্রেডিট পাশে দেওয়া আছে, তাহলে ডেবিট থেকে ক্রেডিট বাদ দিব, 30,000 টাকা থেকে 25,000 বাদ দিব, তাহলে থাকবে কত? 5,000 টাকা। ভালো কথা। এরপরে ভাইয়া কাহিনীটা কি হয়? এরপর আমি বিক্রি করলে অবশ্যই টাকা পাই, বাট ডেবিট পাশে আছে, ডেবিট জের আছে 5,000, ডেবিট জের পাইলাম 20,000, 5,000 আর 20,000 যোগ করলে কত? 25,000 টাকা। 5,000 আর 20,000 যোগ করলে কত? 5,000 আর 20,000 যোগ করলে হচ্ছে আমার এখানে 25,000 টাকা। ভালো কথা। এরপরে এই পাশে আবার ব্যাংকের একটা উদ্ধৃত যেটা আমার আসে নাই এখানে, তাহলে 37,000 মাইনাস 25,000, যেহেতু অ্যামাউন্ট বাড়ছে 35 থেকে 37 হয়ে গেছে, তার মানে অবশ্যই সেই ব্যালেন্সটা ডেবিট ব্যালেন্স ছিল। কত টাকা তাহলে? 12,000 টাকা। 12,000 টাকা। 25 থেকে 37 থেকে 25 বাদ দাও, কত? 12,000, তাই না? আচ্ছা, আবার দেখো 37,000 টাকা পর্যন্ত আসলাম, ক্রেডিট ব্যালেন্স পাইলাম 7,000, তাহলে ডেবিট ব্যালেন্স থেকে ক্রেডিট ব্যালেন্স বাদ দিব, 7,000 বাদ দিলে থাকবে কত? 30,000 টাকা। এই থাকবে কত? 30,000 টাকা। তাহলে এইখানে আমার মাস শেষে নগদান হিসাবের উদ্ধৃত্ত কত? মাস শেষে নগদান হিসাবের উদ্ধৃত্ত 30,000 টাকা। আরেকবার বুঝো ভাইয়া, আরেকবার বলি, দেখো আমার এইখানে একটা নগদান হিসাবের একটা ছক দেওয়া আছে, আমি ধরে নিলাম এটা নগদান ধরে নাও, এটা খতিয়ান ধরে নাও, হোয়াট এভার, নগদান হিসাবের একটা হিসাব দেওয়া আছে জায়গায়। তো নগদান হিসাবের হিসাব দেওয়া আছে মানে নগদানের উদ্ধৃত্ত যা থাকে, নগদানের উদ্ধৃত্তকে আমরা সবসময় বলি ডেবিট জের বলি, তাই না? তাহলে এই যে ব্যালেন্স বিডি বলা আছে, তাহলে এটা হচ্ছে একটা ডেবিট জের। মনে রাখা লাগবে, যদি এমন কোনো হিসাব আমি পাই, মনে করো আগে থেকে আমার একটা হিসাব আছে ডেবিট, আগে থেকে একটা হিসাব আছে ডেবিট, আমি নতুন আরেকটা হিসাব পাইলাম সেটাও ডেবিট, ডেবিট থাকলে আমি যোগ করে দিব। আগে থেকে একটা হিসাব ছিল ক্রেডিট, নতুন করে একটা হিসাব পাইলাম সেটাও কি? ক্রেডিট, তাহলে ক্রেডিট থাকলে আমি যোগ করে দিব। আগে থেকে একটা হিসাব ছিল ডেবিট, নতুন একটা জের পাইলাম আমি ক্রেডিট, এই নতুন একটা জের পাইলাম কি? আমি ক্রেডিট, তাহলে ডেবিট ক্রেডিট থাকলে বিয়োগ করে দিব। আগে থেকে একটা জের আছে ক্রেডিট, নতুন আমি একটা জের পাইলাম ডেবিট, ক্রেডিট থাকলেও আমি বিয়োগ করে দিব। এইটুকু মাথায় রেখো তোমরা। এখন আমরা আসি, দেখো প্রথমে ডেবিট জের ছিল 30,000 ডেবিট জের এটা, তাই না? ডেবিট জের কিভাবে বুঝলাম? কারণ আমাকে যেহেতু বলছে নগদান হিসাবের উদ্ধৃত্ত কত, তার মানে আমি ধরেই নিছি এই ছকটা নগদান হিসাবের, এবং নগদান হিসাব কখনোই ক্রেডিট উদ্ধৃত্ত প্রকাশ করতে পারে না, ওকে সবসময় ডেবিট উদ্ধৃত্তই প্রকাশ করতে হবে, কারণ আমার নগদ টাকা কখনো নেগেটিভ ফিগারে থাকতে পারে না, এটা হয় পজিটিভ নয়তো বা জিরো। তাহলে নগদান হিসাবে সবসময় ডেবিট ব্যালেন্স হয়, এই জন্য এই ব্যালেন্সটাকে আমি ধরে নিছি ডেবিট, এই ব্যালেন্সটাকে ধরে নিছি কি? ডেবিট। তাহলে দেখো আমার আগে থেকে একটা ব্যালেন্স ছিল ডেবিট, আমি নতুন একটা জের পাইলাম সেটা কি? ক্রেডিট। তার মানে কি? একটা জের পাইলাম ডেবিট, আগে থেকে জের আছে ডেবিট, নতুন জের পাইলাম ক্রেডিট, তাহলে ডেবিট ক্রেডিট থাকলে কি করতে হয়? বিয়োগ করে দিতে হয়। ডেবিট ক্রেডিট থাকলে কি করতে হয়? বিয়োগ করে দিতে হয়। তাহলে 30,000 টাকা থেকে 25,000 টাকা বাদ দাও, থাকবে কত? থাকবে হচ্ছে 5,000 টাকা। ওকে, এরপরে দেখো এইটাও কি? ডেবিট জের আছে এখনো, তাই না? ডেবিট জের আছে, তাহলে ডেবিট জের আছে 5,000, আবার নতুন করে ডেবিট জের পাইলাম 20,000, ডেবিট যোগ করতে হবে 20,000 আর 5,000 যোগ করলে কত? 25,000 টাকা। লিখলাম এখানে 25,000 টাকা, লিখলাম 25,000। এইখানে 37,000 কিভাবে আসলো এটা না জানলেও কিন্তু আমি অঙ্ক করতে পারবো। এখানে 37,000 কিভাবে আসছে এটা না জানলেও আমি 63 নাম্বার অঙ্কটা করতে পারবো, সরি হ্যাঁ 63 নাম্বার প্রশ্নটা করতে পারবো। এরপর দেখো 37,000 ক্রেডিট জের আছে, ডেবিট জের আছে কত? 37,000, ক্রেডিট জের 7,000, 37,000 বাদ 7,000, তাহলে থাকতেছে কত? এখানে 30,000 টাকা, থাকতেছে কত? 30,000 টাকা। তাহলে আমাদের উত্তর কত? এখানে উত্তর হচ্ছে 30,000। এই টাকাটা কেমনে আসে? দেখো 25,000 টাকা থেকে 37,000 টাকা হয়েছে, তাহলে 37,000 মাইনাস 25,000, তার মানে এখানে 12,000 টাকা বেড়ে গেছে। আমার উদ্ধৃত্ত বাড়বে কখন? যখন ডেবিট হবে, তার মানে এই ঘরে 12,000 টাকা লিখে দিলে আমার হিসাব সব ঠিক হয়ে যায়, তাই না? এই হিসাব সব ঠিক হয়ে যায়। ওকে, এখন আমাকে 64 নাম্বার প্রশ্নে বলছে জুন 18 তারিখের লেনদেনের জাবেদা কোনটা? আমার নগদান হিসাব ডেবিট হয়েছে, ব্যাংক হিসাব কারণ হিসাবে লেখা আছে, তাই না? তাহলে এই জাবেদায় প্রথমত নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট কত টাকা? 12,000 টাকা। আর কি? ব্যাংক হিসাব, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট কত টাকা? 12,000 টাকা। তাহলে জাবেদা কি? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই যে ক নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর।
ছোট্ট অঙ্ক কিন্তু অনেকগুলো বেসিক কিন্তু দরকার পড়ছে আমাদের এই প্রশ্নটা সমাধান করার জন্য। চলে যাচ্ছি আমরা 65 এবং 66 নাম্বার প্রশ্নে। এখানে আমাদেরকে অনেক বড় একটা উদ্দীপক পড়তে হবে। কি কি বলা আছে আমরা একটু দেখি। হ্যাঁ, বলা আছে 1 জুলাই নগদ উদ্ধৃত হচ্ছে 40,000, ব্যাংক জমাতিরিক্ত 20,000, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক ব্যবসায় হতে উত্তোলন 7,000, ব্যাংকে জমাতিরিক্তের অর্ধেক পরিশোধ করা হলো। আচ্ছা, 10 তারিখে জুলাই লেনদেনটি 2 ঘরে নগদান বইতে বসবে। আচ্ছা, ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ছিল কত? 20,000 টাকা। ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ছিল কত ভাইয়া? এই ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ছিল আমার প্রশ্নে 20,000 টাকা, তাই না? আচ্ছা, 20,000 টাকা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ ছিল কত? 20,000 টাকা। বলছে 10 তারিখের লেনদেনে ব্যাংক জমাতিরিক্তের অর্ধেক পরিশোধিত হলো। 20,000 টাকার অর্ধেক কত? 10,000 টাকা। 20,000 টাকার অর্ধেক কত? 10,000 টাকা। তাহলে এই লেনদেনের কাহিনী কি হবে? এই লেনদেনের কাহিনী হচ্ছে, প্রথমত আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, কারণ আমি যখন আমার ব্যাংকের টাকা আমি দিব তখন আমার কাছ থেকে নগদ টাকা চলে যায়। তার মানে নগদ টাকা চলে গেলে নগদানের ক্রেডিট দিকে বসবে, পাশাপাশি ব্যাংকের টাকা বাড়বে, তাহলে ব্যাংকের ডেবিট দিকে বসবে। তাহলে 1 আর 3 কোথায় আছে? গ নাম্বার। তাহলে উত্তর হচ্ছে গ। এই উত্তর কি? উত্তর হচ্ছে গ। আচ্ছা, এরপরে আমরা দেখব 66 নম্বর প্রশ্নে বলেছে 5 জুলাই তারিখের লেনদেনের ফলে আর্থিক অবস্থার বিবরণীতে প্রভাব পড়বে। এই যে 5 তারিখের লেনদেনে মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসায় থেকে উত্তোলন করছে, এটা যদি জাবেদা করি, জাবেদা হচ্ছে কি? উত্তোলন হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, তাই না? তাহলে উত্তোলন হিসাব ডেবিট কত? 7,000, নগদান হিসাব কত? 7,000। এই যে উত্তোলন হিসাব যে আমার ডেবিট হইল, এই উত্তোলন হিসাব ডেবিট হওয়ার ফলে উত্তোলন বাড়লে মালিকানা সত্ত্ব হ্রাস পায়, তার মানে এখানে ও ই হ্রাস পাবে। এবং নগদ টাকা একটা সম্পদ, নগদ টাকা উত্তোলন করার ফলে নগদ টাকাও হ্রাস পাবে। তাহলে ও ই হ্রাস এ হ্রাস, ও ই হ্রাস এ হ্রাস। 66তে কি হবে? একবার আমার নগদ উদ্ধৃতের পরিমাণ হ্রাস পাবে, আবার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে। 1 আর 2 উত্তর কি? উত্তর হচ্ছে ক নাম্বারটা। উত্তর কি? উত্তর হচ্ছে ক নাম্বারটা। আচ্ছা আচ্ছা, আরেকটা অপশনও আছে, দেখো নিট আয় অপরিবর্তিত থাকবে, তাই না ভাইয়া? এই দুইটা প্রভাব ফেলবে হচ্ছে আমার আর্থিক অবস্থার বিবরণীতে, তাই না? আর্থিক অবস্থার বিবরণী, অর্থাৎ এই লেনদেনের কোনো কাহিনীর জন্য আমার বিশদ আয় বিবরণীতে কোনো প্রভাব পড়বে না। বিশদ আয় বিবরণীতে এটার কোনো প্রভাবই পড়বে না। তার মানে এই অপশনটাও আসলে না চাইলেও ও চলে আসবে এখন, সেটা হচ্ছে কি? নিট আয়টা অপরিবর্তিত থাকবে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1, 2 এবং 3। তাহলে ঘ নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। এই ঘ নাম্বারটা কি আমাদের জন্য উত্তর। 67 নম্বর প্রশ্নে কি বলা আছে? শাপলা এন্টারপ্রাইজের 20,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 19,500 টাকা পেল। দেখো, শাপলা ইন্টারপ্রাইজের কত টাকার পূর্ণ নিষ্পত্তিতে? 20,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে কত টাকা পাওয়া গেছে ভাইয়া? পাওয়া গেছে হচ্ছে 19,500 টাকা। এই পাওয়া গেছে কত? 19,500 টাকা। ভালো কথা, 19,500 টাকা পাইছি। তার মানে টাকা যেহেতু 19,500 টাকা পাইছি, তাহলে আমার নগদ টাকা বাড়ছে 19,500। এটা নগদান বইয়ের ডেবিটের ঘরে আমি লিখে দিব 19,500 টাকা। ভালো কথা। আমাকে সাথে সাথে 19,500 টাকা পাওয়ার জন্য আমাকে 500 টাকা বাট্টাও দিতে হয়েছে, বা 500 টাকা ছাড় দিতে হয়েছে। তাহলে ডেবিট পাশে বাট্টার কলামে গিয়ে পড়বে কত? আমাদের 500 টাকা। তাহলে উত্তর কি? 1 ও 2। খেয়াল করে দেখো, এটা জাবেদা যদি আমি বলতে চাই, আমি জাবেদায় বলতে পারি এমন, নগদান হিসাব ডেবিট কত টাকা ভাইয়া? 19,500 টাকা। এরপরে কি ভাইয়া? বাট্টা, কি বাট্টা ভাইয়া? প্রদত্ত বাট্টা হিসাব ডেবিট 500 টাকা। এরপরে কি ভাইয়া? এরপর হচ্ছে যেহেতু দেনাদারের কাছ থেকে টাকাটা পাইছি, তার মানে দেনাদার হিসাব ক্রেডিট 20,000 টাকা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 2। এই তাহলে উত্তর কি? ডেবিট পাশে যাচ্ছে কোন দুইটা? 1 আর 2 নাম্বারটা। তাহলে উত্তর হচ্ছে 1 এবং 2 নাম্বারটা হচ্ছে আমাদের জন্য উত্তর। আচ্ছা, 67 পরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 68 এবং 69। ওকে, 68 এবং 69 কি বলা আছে ভাইয়া? বলা আছে সেতু ট্রেডার্স 2022 সালের 5 জানুয়ারি নাফিস ট্রেডার্সের নিকট 5% কারবারি বাট্টায়
5% কারবারি বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য বিক্রয় করেন, শর্ত হচ্ছে কি 3/15 নিট 30। ভালো কথা। নাফিস সে যদি কি করে, নাফিস যদি 20 জানুয়ারি তারিখে দেনা সম্পূর্ণ পরিশোধ করে তাহলে বাট্টা কত পার্সেন্ট পাবে? প্রথম কথা দেখো, কাহিনী কি হয়েছে, 5 তারিখে জানুয়ারি মাসের 5 তারিখে নাফিস ট্রেডার্স 5% বাট্টায় 1 লক্ষ টাকার পণ্য, তাইলে 1 2 3 4 5 ইন্টু 5%, 1 লক্ষ টাকার 5% হচ্ছে 5,000 টাকা। তাহলে এটা বাদ দিতে হবে, তাইলে আমি 1 2 3 4 5 1 লক্ষ টাকা থেকে আমি বাদ দিয়ে দিব 5,000 টাকা, তাহলে থাকবে কত? আমার থাকবে হচ্ছে এখানে 95,000 টাকা। তাহলে প্রথম কথা হচ্ছে আমি পণ্য বিক্রি করছি কত টাকার? 95,000 টাকার, কারণ ওই যে 5% কারবারি বাট্টা ওটা বাদ দিয়ে দিতে হবে। 5% কারবারি বাট্টা ওটা বাদ, ওটা কারবারি বাট্টা, ওটাকে আমি কখনোই হিসাবভুক্ত করব না, ওটা সবার আগে বাদ। এরপরে আমাকে এখানে বলছে যে পণ্য বিক্রয় করেন, বিক্রয়ের শর্ত হচ্ছে 3/15। 3/15 মানে কি? 15 দিনের মধ্যে, এই 15 দিনের মধ্যে পরিশোধ করলে 3% ছাড় পাওয়া যাবে, এবং নিট 30 মানে 30 দিনের মধ্যে অবশ্যই টাকাটা পরিশোধ করতে হবে। সে কি বলছে, নাফিস ট্রেডার্স জানুয়ারির 20 তারিখে দেনার সম্পূর্ণ নিষ্পত্তি যদি করে দেয়। ভাইয়া 5 তারিখে সে কিনছিল, 20 তারিখে যদি শোধ করে দেয় তাহলে কি 15 দিনের মধ্যে শোধ করা হয়ে যাচ্ছে না? 5 তারিখে বিক্রি করছিল, 15 তারিখে মানে 15 দিন সময় ছিল, যদি বাট্টাটা সে পাইতে চায়, ছাড় যদি পাইতে চায়, 20 তারিখে টাকা শোধ করেছে, তার মানে এই 95,000 টাকা আমাকে নির্ধারিত সময় অর্থাৎ ডিসকাউন্টের যে মেয়াদ আমি দিয়ে রাখছিলাম যে ভাই আপনি যদি 15 দিনের মধ্যে টাকা শোধ করেন আপনার আমি 3% টাকা ছাড় দিব, তো সে কি মানে 15 দিনের মধ্যে শোধ করে দিছে টাকাটা, তাহলে তারে আমার 3% ছাড় দিতে হবে, 3% ছাড় দিব। তাহলে 95,000 ইন্টু 3% কত আসে ভাইয়া? 2,850 টাকা। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে গ। তোমরা ম্যাক্সিমাম সবাই করবা কি জানো, এইটার উপরে ছাড় দিয়ে দিবা, নয়তো বা ওই যে আগের 5,000 ছাড় আর এই 2,850 ছাড়, এই দুটো যোগ করে তোমরা দেখাবা, তখনই ভুল হয়ে যাবে। কারবারি বাট্টা কখনোই হিসাবভুক্ত করা হবে না, কারবারি বাট্টা কখনোই তালিকাভুক্ত হবে না। বোঝা গেছে কথাটা? আচ্ছা, 69 নম্বর, জানুয়ারি 30 তারিখের লেনদেনটি নিষ্পত্তি করলে সেতু ট্রেডার্সের হিসাবের বইতে, আচ্ছা জানুয়ারি 30 তারিখে, ও বলছে জানুয়ারি 30 তারিখে লেনদেনটি নিষ্পত্তি করলে, আচ্ছা যদি জানুয়ারি 30 তারিখে লেনদেনটা নিষ্পত্তি করা হইতো, এই জায়গাতে বলছে যে 20 তারিখে দিয়ে দিছে। 69 নম্বর প্রশ্ন বলতেছে না 20 তারিখে দেয় নাই, তুমি ধরে নাও, তুমি এটা ধরে নাও যে এই লেনদেনটা নিষ্পত্তি করা হয়েছে 30 তারিখে। কয় তারিখে? 30 তারিখে। তাইলে ঘটনাটা কি ঘটতো? তাহলে জানুয়ারি 30 তারিখে লেনদেনটি নিষ্পত্তি করলে নগদান হিসাবে ডেবিট হবে কত? ডেবিট হবে 95,000, তার কারণ তখন কোনো টাকা ছাড় দেওয়া হবে না। প্রদত্ত বার্তা হিসাবে ডেবিট না, সে তো 15 দিনের মধ্যে দেয় নাই, সে দিচ্ছে 30 তারিখে, তার মানে 25 দিন পরে টাকা দিচ্ছে বা 25 দিনের দিনে টাকা দিচ্ছে। তো তখন তো তার যে 3% শর্ত ছিল, বিক্রয় শর্ত, 15 দিনে টাকা পরিশোধ করলে 3% ছাড়, ওইটা তো সে পাবে না, তাই না? আচ্ছা, দেনাদার হিসাব ক্রেডিট হবে 95,000, তাহলে উত্তর হচ্ছে 1 ও 3। এই উত্তর কি? উত্তর হচ্ছে 1 ও 3। 1 ও 3 কই আছে? খ নাম্বারে। তাহলে আমাদের উত্তর কি? উত্তর হচ্ছে খ। চলে যাবো 70 ও 71-এর জন্য আরেকটা উদ্দীপক পড়তে হবে, দেখি উদ্দীপকে কি বলা আছে। বলেছে জনাব আলম প্রতিষ্ঠানের যাবতীয় নগদ প্রাপ্তি ও প্রদান নগদান বইতে লিপিবদ্ধ করে থাকেন। 2018 সালের 10 মার্চ তারিখে মোট 20,000 টাকার পণ্য ক্রয় করে 15,000 টাকা পরিশোধ করেন। 28 তারিখে জাকিরের নিকট 10,000 টাকার পাওনার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেল। আচ্ছা, এই জায়গায় জানতে চাওয়া হয়েছে তার দেনার পরিমাণ কত। এই জায়গায় জানতে চাওয়া হয়েছে কি তার দেনার পরিমাণ কত। ভাইয়া মনে রাখবা, দেনা এটার আরেক নাম হচ্ছে পাওনাদার, এটার আরেক নাম হচ্ছে পাওনাদার, তার মানে তার পাওনাদারের পরিমাণ জানতে চাইছে, তাই না? দেখো ভাই, সে মার্চ মাসের 10 তারিখে মোট 20,000 টাকার পণ্য কিনছিল। কত টাকার? 20,000 টাকার। 20,000 টাকার পণ্য কিনে সে 15,000 টাকা পরিশোধ করছে। পণ্য কিনছে 20,000 টাকার, পরিশোধ করছে 15,000 টাকা, তার মানে 5,000 টাকা সে কি করে নাই? পরিশোধ করে নাই। 5,000 টাকা সে কি করে নাই ভাইয়া? পরিশোধ করে নাই, তাই না? তাহলে যেই টাকাটা পরিশোধ করে নাই
ওইটাই তো এখন পাওনা আছে, ওটাই তো এখন পাওনা আছে। তাহলে এটা কত? এটার উত্তর কি? 5,000 টাকা। উত্তর হচ্ছে ঘ। 71 নম্বর প্রশ্নে কি বলেছে? বলেছে মার্চ 28 তারিখের লেনদেনটি জনাব আমলের লিপিবদ্ধ করা উচিত। দেখো মার্চ মাসের 28 তারিখের লেনদেনের কাহিনী কি ছিল? কাহিনী ছিল হচ্ছে 10,000 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,500 টাকা পাওয়া গেছে। তার মানে এই জায়গায় আমার কি করা লাগছে? বাট্টা দিতে হয়েছে, প্রদত্ত বাট্টা দিতে হয়েছে কত? 500 টাকা। প্রদত্ত বাট্টা দিতে হয়েছে কত? 500 টাকা, তাই না? তাহলে এই যে যেহেতু বাট্টার কাহিনী আছে, এটা অন্তর্ভুক্ত হবে 3 ঘরা নগদান বইতে। মনে রাখবা 1 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ হয় শুধুমাত্র নগদ লেনদেনগুলো। 2 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নগদ এবং ব্যাংকের টাকা দুইটাই। 3 ঘরা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় নগদ, ব্যাংক, বাট্টা তিনটাই লিপিবদ্ধ করা হয়। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে 71 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমরা বুঝলাম। চলে যাব 72 থেকে 74, তার মানে 72, 73, 74 তিনটা প্রশ্ন। আরএফএল প্লাস্টিক কোম্পানি লিমিটেড মার্চ মাসের নগদ প্রাপ্তি সমূহ নিম্নরূপ। আচ্ছা, নগদ প্রাপ্তি সমূহ কি কি ছিল ভাইয়া? পুরাতন প্লাস্টিকের দরজা বিক্রয় 20,000, পুরাতন খবরের কাগজ বিক্রয় 1,000, 5,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে এসকে ডোর থেকে 4,800 টাকা পাওয়া গেল। এছাড়া নগদ প্রদান জাবেদার উদ্ধৃত ছিল 15,000 টাকা। তাহলে আমার কাছে জানতে চাইছে আরএফএল প্লাস্টিক এর নগদ প্রাপ্তি জাবেদার নগদ উদ্ধৃত কত হবে? নগদ প্রাপ্তি জাবেদার কথা বলছে। কোন জাবেদা? নগদ প্রাপ্তি জাবেদার কথা বলছে। ভালো কথা। আমি নগদ পাইছি, মানে সে নগদ পাইছে কি কি? প্লাস্টিকের দরজা বিক্রি করছে 20,000 টাকা, 20,000 টাকা। পুরাতন খবরের কাগজ বিক্রি করছে 1,000 টাকা যোগ 1,000। 5,000 টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে সে পাইছে কত? 4,800 টাকা, 4,800 টাকা। আচ্ছা, এই সব জিনিসগুলো সে পাইছে। তাহলে এগুলো যদি সব যোগ করে দেই আমি, 1, 2, 3, 4, 20,000 যোগ 1,000 যোগ 4,800, তাহলে সব যোগ করলে কত? 25,800। এই সবগুলো যদি আমি যোগ করি তাহলে কত? 25,800 টাকা। তাহলে এই যে দেখো খ নাম্বারটা হচ্ছে উত্তর 25,800 টাকা। এই উত্তর কত? খ নাম্বারটা 25,800 টাকা। ওকে। 73 নম্বর প্রশ্নে আমরা যাব। নগদ প্রদান জাবেদার নগদ উদ্ধৃত, নগদ প্রদান জাবেদার নগদ উদ্ধৃত নগদান বইতে নগদ প্রদান জাবেদার নগদ প্রদান জাবেদার নগদ উদ্ধৃত নগদান বইয়ে কোন ঘরে লিপিবদ্ধ করা হবে? নগদ প্রদান মানে কি? আমার কাছ থেকে টাকা চলে গেছে। আমার কাছ থেকে টাকা চলে গেলে আমি নগদান বইয়ের কোন পাশে লিখি? আমি নগদান বইয়ের ক্রেডিট পাশে লিখি। এই নগদান বইয়ের কোন পাশে লিখি? ক্রেডিট পাশে লিখি, তাই না? আচ্ছা, আরেকটা প্রশ্ন মনে হয় ছিল। হ্যাঁ, 74 পর্যন্ত বলছে, মানে আরেকটা প্রশ্ন আছে। কি বলা আছে ভাইয়া 74 নম্বর প্রশ্নে? উক্ত প্রতিষ্ঠানের খতিয়ান নগদান বইয়ের ব্যালেন্স হবে কোনটি? যেখানে প্রারম্ভিক নগদ উদ্ধৃত কত? প্রারম্ভিক নগদ ব্যালেন্স হচ্ছে 3,000 টাকা। হ্যাঁ, প্রারম্ভিক নগদ ব্যালেন্স 3,000 টাকা। তাহলে আর একটু ক্যালকুলেশন করতে হবে এখানে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো ভাইয়া, আমার প্রারম্ভিক উদ্ধৃত বলছে কত? এই প্রারম্ভিক ব্যালেন্স বলছে 3,000 টাকা, তাই না? আমি নগদ প্রাপ্তি মাত্র হিসাব করছি 25,800 টাকা। তার মানে প্রাপ্তি 25,800 টাকা, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে প্রদান। আমাকে বলেছে নগদ প্রদানের উদ্ধৃত কত? 15,000 টাকা। তাহলে মাইনাস করতে হবে, মাইনাস প্রদান কত ভাইয়া? 15,000 টাকা, তাই না? আচ্ছা, এখন যদি সবগুলো যোগ করি তাহলে দেখো 3,000 যোগ 25,800 মাইনাস 15,000, তাহলে উদ্ধৃত কত? 13,800। যেহেতু নগদানের উদ্ধৃত, এটা ডেবিট হবে অবশ্যই। তাহলে 13,800 টাকা ডেবিট। 13,800 টাকা কি? ডেবিট, তাই না? তাহলে এখানে আমরা আসি ডেবিট পাশে 13,800। এই কত? 13,800 টাকা ডেবিট হবে। এই যে 13,800 টাকা, এই যে ডেবিট ব্যালেন্স 13,800 টাকা। ডেবিট ব্যালেন্স 13,800 টাকা। ওকে, এখন চলে যাব তাহলে আমরা প্রশ্ন নাম্বার 75 নম্বর প্রশ্নে বলেছে ব্যাংক হিসাবের ডেবিট দিকের যোগফল 50,000 টাকা এবং ক্রেডিট দিকের যোগফল 35,000 টাকা হলে ব্যাংক জমার উদ্ধৃত বা ব্যাংক জমাতিরিক্তের পরিমাণ কত? ব্যাংক জমার উদ্ধৃত হবে, কারণ দেখো ব্যাংক হিসাবে ডেবিট দিকের যোগফল হচ্ছে 50,000 টাকা। কি উদ্ধৃত? ডেবিট উদ্ধৃত। 35,000 টাকা কি উদ্ধৃত ভাইয়া?
35,000 টাকা হচ্ছে আমার ক্রেডিট উদ্ধৃত্ত। তাইলে বাদ দিলে জায়গা থাকে কত? 15,000 টাকা। 15,000 টাকা থাকে হচ্ছে আমার ডেবিট উদ্ধৃত্ত, তাই না? তাহলে ব্যাংক জমার উদ্ধৃত্ত কত? ব্যাংক জমার উদ্ধৃত্ত হচ্ছে এখানে 15,000 টাকা। এই কত টাকা? ব্যাংক জমার উদ্ধৃত্ত থাকবে হচ্ছে 15,000 টাকা। ওকে, এরপরে আমরা চলে যাব হচ্ছে 76 নাম্বার প্রশ্নে। কি বলা আছে ভাইয়া? একটি পণ্যের তালিকা মূল্য 500 টাকা এবং কারবারি বাট্টা 10%, পণ্য বিক্রি করে নগদ টাকা পাওয়া গেল। এক্ষেত্রে নগদান বইতে কিভাবে লিপিবদ্ধ করা হবে? দেখো, কারবারি বাট্টাটা আমরা কখনোই লিপিবদ্ধ করি না, এটা বাদ দিয়ে হিসাব করি। 500 টাকা, 500 টাকার 10% হচ্ছে 50 টাকা। তার মানে অ্যাকচুয়ালি এখানে ঘটনা ঘটছে 500 মাইনাস 50, 450 টাকার ঘটনা ঘটছে। তার মানে আমার নগদানের ডেবিট দিকে বসবে কত? নগদানের ডেবিট দিকে বসবে হচ্ছে 500 টাকা, কারণ আমি এখানে পণ্য বিক্রি 450 টাকা, কারণ আমি পণ্য বিক্রি করে পাইছি কত? 450 টাকা পাইছি। বাকি 50 টাকা কারবারি বাট্টা, কারবারি বাট্টা, ব্যবসায়িক বাট্টা, ক্রয় বাট্টা, বিক্রয় বাট্টা, এগুলো আমরা কখনোই হিসাবভুক্ত করি না, এগুলো বাদ দিয়ে সবসময় হিসাব করি। তাহলে এইটা আমরা লিখবো না এখানে। এরপরে আমরা আসি 77 নম্বর প্রশ্নে। 77 নম্বর প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে যন্ত্রপাতি ক্রয় 15,000 টাকা, এটা এক ঘরা নগদান বইতে কিভাবে লিপিবদ্ধ করা হবে? কিভাবে লিপিবদ্ধ করা হবে? ডেবিট দিকে আমি লিখবো যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় করলে নগদ টাকা চলে যায়, তাহলে আমি ক্রেডিট দিকে গিয়ে লিখবো কি নামে লিখবো? যন্ত্রপাতি হিসাবে লিখবো। ভাইয়া আমার কাছে নগদ টাকা আসলে ডেবিট দিকে, চলে গেলে ক্রেডিট দিকে। আমি যন্ত্রপাতি কিনেছি, এর ফলে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে, তাহলে আমি ক্রেডিট দিকে লিখবো। কেন চলে গেছে? যন্ত্রপাতি কিনছি বলে। তাহলে এটার কারণ কি? যন্ত্রপাতি হিসাব। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এরপরে আমরা চলে যাব 78 নাম্বার প্রশ্নে। কি বলা আছে দেখি। বলা আছে যে পাওনাদার জনিকে 8,000 টাকার 5% বাট্টায় পরিশোধ করা হলো। এখানে বাট্টা কত? তাহলে 8,000 টাকার 5% কত ভাইয়া? 400 টাকা। এই 8,000 টাকার 5% কত? 400 টাকা। এই যে 8,000, এই 8,000কে তুমি ক্যালকুলেটরে 5% করে নিও, 5% করে নিও, আসবে কত? 400 টাকা। তাহলে এখানে বাট্টার পরিমাণ 400 টাকা। বাট্টার পরিমাণ কত? 400 টাকা। ওকে, 79 ও 80 নাম্বার প্রশ্নে কি বলা আছে ভাইয়া? বলা আছে হচ্ছে মারিয়া এন্টারপ্রাইজ 2024 সালের জুলাই মাসে ব্যাংকে 50,000 টাকা জমা দিল। 20,000 টাকার পণ্য বিক্রয় করে 50% নগদ এবং 50% চেকে পেল। ব্যাংক হতে উত্তোলন করলো কত? ব্যাংক হতে উত্তোলন করলো হচ্ছে 20,000 টাকা। বলছে কন্ট্রাইন্টির পরিমাণ কত, তাই না? আচ্ছা, জুলাই মাসে ব্যাংকে জমা দিছে হচ্ছে 50,000 টাকা, আর হচ্ছে এই জায়গায় সে কি করছে? এই জায়গায় সে 20,000, এই জায়গায় সে কি করছে? এখানে সে হচ্ছে তোমার ওইগুলো 50,000 আর হচ্ছে 20,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করছে। তাহলে জুলাই মাস শেষে তার ব্যাংকে কন্ট্রাইন্টির পরিমাণ চাইছে, তাই না? তাহলে কন্ট্রাইন্টি হচ্ছে আমাদের জন্য তিনটা। কন্ট্রাইন্টি কি? তিনটা। একটা হচ্ছে ব্যাংকে জমা দিলে, ব্যাংক থেকে উত্তোলন করলে, এবং 1 তারিখের চেক অন্য তারিখে জমা দিলে, তাই না? তাহলে এই যে দেখো ভাই, আমি 50,000 টাকা ব্যাংকে জমা দিছিলাম, 20,000 টাকা ব্যাংক থেকে উত্তোলন করছিলাম। তাহলে আমার কাছে মোট কন্ট্রাইন্টির পরিমাণ জানতে চাইছে। তাহলে মোট কন্ট্রাইন্টির পরিমাণ কত? 50,000 আর 20,000 যোগ করলে কত? 70,000 টাকা। তাহলে 79 নম্বর প্রশ্নের উত্তর কত? উত্তর হচ্ছে গ, 70,000 টাকা। 80 নম্বর প্রশ্ন বলেছে মাস শেষে ব্যাংক উদ্ধৃত্তের পরিমাণ কত? মাস শেষে ব্যাংক উদ্ধৃত্তের পরিমাণ। ভাইয়া খেয়াল করো, আমার মাসের শুরুতে আমি ব্যাংকে জমা দিছিলাম 50,000 টাকা, ভালো কথা। 20,000 টাকার পণ্য বিক্রি করে আমি 50% টাকা চেকে পাইছি। তাহলে 20,000 টাকার 50% 10,000 টাকা। এই 10,000 টাকা আমি চেকের মধ্যে পাইছি। তাহলে কত? 60,000 টাকা। 60,000 টাকা। ব্যাংক হতে উত্তোলন করছি কত টাকা? 20,000 টাকা। তাহলে ব্যাংকের টাকা কমে গেছে 20,000 টাকা। তাহলে বাদ দিয়ে দিলাম 20,000 টাকা। তাহলে থাকে কত এখানে? থাকে হচ্ছে 40,000 টাকা। তাহলে ব্যাংক উদ্ধৃত্তের পরিমাণ কত? ব্যাংক উদ্ধৃত্তের পরিমাণ হচ্ছে 40,000 টাকা। কত টাকা ভাইয়া? 40,000 টাকা। ওকে, এরপরে কি আর কোনো প্রশ্ন আছে আমাদের? না, আর কোনো প্রশ্ন নাই। তাহলে দেখো, একদম প্রত্যেকটা প্রশ্ন আমরা ধরে ধরে প্রত্যেকটা প্রশ্ন আমরা ব্যাখ্যা বিশ্লেষণ করে তারপরে কিন্তু আমরা সমাধান করেছি। এমন না যে শুধুমাত্র আমরা উত্তরগুলো পড়ে গেছি বা উত্তরগুলো দাগিয়ে গেছি, এরকম কিন্তু না। দেখো, বইতে কিন্তু উত্তর দেওয়াই আছে, তারপর তুমি কেন ক্লাসটা করছো?
বা কেন ক্লাসটা করবা। তো এই যে কেন ক্লাসটা করবা, আমি যেন তোমাকে এক্সট্রা কিছু দিতে পারি, এই জন্যই কিন্তু তুমি ক্লাসটা করছো। আমরা প্রশ্নের প্রতিটা অপশন ব্যাখ্যা করার চেষ্টা করেছি, প্রতিটা প্রশ্ন আমার মতো করে ব্যাখ্যা করেছি। এতে করে কি হয়েছে, তোমার বেসিকটা যেমন ইমপ্রুভ তুমি করতে পারছো, পাশাপাশি এই সম্পর্কিত একটু যদি কিছুটা ঘুরিয়ে প্রশ্ন আসে, সেই প্রশ্নটাও কিন্তু তুমি উত্তর করতে পারবে আশা করছি। তাহলে ভাই সবাইকে শুভকামনা জানিয়ে আমি আমার আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।